আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে। বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে? যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে। জাতীয় জনমত জরিপ 2025-এ তাদের প্রধান জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা, নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি। পত্রিকাটি বলছে যে তারা 1342 জন মানুষের উপরে এই জরিপ পরিচালনা করেছে। এর মধ্যে নারী ছিলেন 668 জন, পুরুষ 674 জন, মানে মোটামুটি অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল। এবং পত্রিকাটি বলছে যে 1342 সংখ্যাটাকে খুব ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামত দাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে। সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে 12,76,00,000-এর বেশি, পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে, তারা বলছে যে 12,76,00,000 ভোটারের কথা মাথায় রেখে তারা 1,342 জনের নমুনা নির্বাচন করেছেন, যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা 99% ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরর 2.7%-এর নিচে থাকে। তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটিতে মার্জিন অফ এরর খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে। তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে 18 থেকে 55 বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে, তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন, এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল। এর একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই, কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন। এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে দেখছিলাম যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে, তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের 60%-এর বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে। কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থসামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে। প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রথম চমক আমার কাছে যেটা, যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা, এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি, কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন, সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই। সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা। প্রথমে বলি, প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই, যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় 54% মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে। এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট 49% আর অত্যন্ত সন্তুষ্ট
5%। এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা 40 মিনিট করে কথা বলেছেন। তো 40 মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি, তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয়, আমি কোন জেলার, আমি নারী না পুরুষ, আমার কত বয়স, আমার কি পেশা, সব জেনে গেলেন। আর আমি কিনা বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইউনূস সরকার, সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই। কাজেই এই জরিপেও গত কিছুদিন আগে IRI এর এক জরিপেও বেরিয়ে এসেছে, এই জরিপেও বেরিয়ে এসেছে 54% মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে। এটা একটা দারুণ জরিপ এ কারণেও যে আরেকটা চমক যেটা, যে এই জরিপে 66% মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভালো ভূমিকা রেখেছেন, মানে সফল হয়েছেন, এবং 63% মানুষ মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও এই সরকার অত্যন্ত সফল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক আমার কাছে এই মানে প্রথম আলোর এই জরিপটির যেটা, সেটা হচ্ছে এই জরিপটাতে সরাসরিভাবে বাংলাদেশে এই জরিপে অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন চেয়েছেন, ইসলামী আইন কায়েম হোক চেয়েছেন, ইসলামী আইন আসুক সেটা চেয়েছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্রথম আলো যদিও বা বলছে নির্বাচনে কোন দল এগিয়ে সেটা জানতেও এই জরিপ করা হয়েছে, কিন্তু তারা কোনো সংবাদে, অন্তত অনলাইনে এখন পর্যন্ত কোনো সংবাদে এই যে কোন দল এগিয়ে আগামী নির্বাচনে কিংবা এই যে জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি, সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মীয় আইন চাইছেন শাসন ব্যবস্থায়, সেই বিষয়টিকে উল্লেখ করে কোনো সংবাদ তারা করে নাই। এই পুরো জরিপটি যখন আমার হাতে এলো, বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে। এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে 65% মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে। মানে ভালো হবে বলেছেন 36.6%, আর খুব ভালো হবে বলেছেন 28.6%। মানে 65%-এরও কিছু বেশি মানুষ কিন্তু ইসলামী আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাহলে এই যে সামনে নির্বাচন আসছে এবং বাংলাদেশ একটা সংস্কার, নতুন বন্দোবস্ত, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে প্রথম আলো এমন একটা প্রশ্ন করেছে এবং করবার পর সেই প্রশ্নের উত্তরে ওভারওয়েলমিং মেজরিটি, মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সরাসরি মত দিয়েছেন, কিন্তু প্রথম আলো এই খবরটি প্রকাশ করার সাহস করছে না। তারপর নির্বাচনে কোন দল এগিয়ে, দেখেন যখন দেশে ইসলামী আইন প্রবর্তন করলে কেমন হবে এর উত্তরে এই ওভারওয়েলমিং মেজরিটি পাওয়া যায়, এবং তারা তারপরে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে কে কি মত দিয়েছেন সেসব বলে বলে আলাদা করেছেন। যেমন ধরেন যদি চট্টগ্রাম শহরের কথা বলি, চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে চট্টগ্রাম আরবানে 50.4% মানুষ বলছেন ভালো হবে, আর 36.4% মানুষ বলছেন খুব ভালো হবে। তার মানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে 50 যোগ 36 86, মানে 87% মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে। আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব 37.4 বলছেন ভালো হবে, 18.7% বলছেন খুব ভালো হবে। তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে, যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে, এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ন বেসড পলিটিক্সের, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর, প্রভাব কিরকম হয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রেও কিন্তু মানে 50%-এর বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে। তারপরেও প্রথম আলো তার এই জরিপে সারপ্রাইজ প্রকাশ করে বলছে যে এবারের নির্বাচনে
কোন দল মানে ভোট পাবে বেশি, সেই প্রশ্ন যখন তাদেরকে মানে জরিপে অংশগ্রহণকারীদের করা হয়েছে, তখন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যকার 25.9% বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 25.9% মানুষ বলেছেন জামায়াতে ইসলামী জয়লাভ করবে। এবং সেটাতে আবার বিস্মিত হয়েছেন এই যে যা প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠান, এবং তারা বলেছেন যে এরকম এত বড় সংখ্যায়, এত বড় পার্সেন্টেজে, শতাংশে এর আগে জামায়াতের সমর্থন দেখা যায় নাই। তার মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাটি আসলে এড়িয়ে যেতে চাইছে যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের যারা শিক্ষিত, প্রথম আলোতে এই জরিপে অংশগ্রহণকারীরা শিক্ষিত, তারা পত্রিকায় বা অনলাইনে খবর পড়েন, 60%-এর বেশির কাছে স্মার্টফোন আছে, এবং তারা শহরেও থাকেন, গ্রামেও থাকেন, এদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তারাই কিন্তু বলছেন একদিকে ইসলামী আইন প্রবর্তনের কথা, কিন্তু সেটাও এড়িয়ে গিয়ে প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে। বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65%-এর বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন, এই প্রশ্নের উত্তরে তারা 65.9%, প্রায় 66% বিএনপির নাম বলছে। কেন? এটা কি এ কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে। যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান, তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত। সেটা কি প্রথম আলো বিবেচনা করতে চেয়েছে, নাকি বিবেচনা করতে একরকম ভীত বোধ করছে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন, সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে 57.5%, জামায়াতে ইসলামী ভোট পেয়েছে 32.5%, এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তারা কোনো নাম দিয়ে দেয় নাই। ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও 7.2% আওয়ামী লীগের কথা বলেছে, আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও 8.5%-এর মতো আওয়ামী লীগের কথা বলেছে। একদিকে যেমন ওই যে যেসব সংস্কারে, মানে পুলিশ, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, এসব সংস্কারে মানুষ মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তেমন ভালো করেনি, সেক্ষেত্রেও হঠাৎ করে আওয়ামী লীগের নাম দেখেছি। সেখানেও দেখেছি যে প্রথম আলো লিখছে যে কার দোষ সবচেয়ে বেশি, কেন মানে সরকার সফল হতে পারে নাই, মানে সরকারের দায় সরকারের ওপর চাপাতে খুব আপত্তি প্রথম আলোর। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিজের বলে তাও 47.5% মানুষ মত দিয়েছে, আর আওয়ামী লীগ আর তার সহযোগীদের অন্তর্বর্তী সরকার কেন সংস্কার সাধন করতে পারে নাই সেই দায় নাকি আওয়ামী লীগ আর তার সহযোগীদের, এটা মনে করেছেন 34.6% মানুষ। প্রথম আলোর একরকমের ব্যাপক ভীতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে ইসলামী আইনের প্রবর্তন চাচ্ছে রাষ্ট্র পরিচালনায়, এবং এটাকে রাজনীতির একটা ধারা হিসেবে গ্রহণ করতে প্রথম আলোর আপত্তি আছে। এবং সে কারণে প্রথম আলো এখন দেখাতে চাইছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই এত জনপ্রিয়, 54% মানুষ যে সরকারের পেছনে আছে, সে সরকার পরিবর্তনের দরকার কি? হয়তো প্রথম আলো সে কথাটাও একরকমের চালু করতে চাইছে বলে এখন নির্বাচনের কথাগুলোকে শিরোনামে না এনে, কে ভোটে এগিয়ে এসব জানতে না দিয়ে ডক্টর ইউনূসের সরকারের পিঠ চাপড়ে দিয়েছে। তবে নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে, সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি। সম্মানিত দর্শক, ব্রিটেনের অনেকগুলো বিশ্ববিদ্যালয়, সম্ভবত 9টি, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আর বাংলাদেশি ছাত্রদেরকে ভর্তি করাবে না। এর কারণ হিসেবে যেটি জানা গিয়েছে সেটি হলো সাম্প্রতিক সময়টিতে ব্রিটেনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারা গণহারে বাংলাদেশি ছাত্রদের ভিসা দিচ্ছে না। তো এর ফলে কি হলো, যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র ভর্তি করাতো তাদের সুনাম সুখ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে। এবং ব্রিটেনের যে নিয়ম,
সেই নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি সুযোগ দেয়া হয় যে নির্দিষ্ট সংখ্যক বিদেশি ছাত্র তারা ভর্তি করাতে পারবে। তো এইটাকে ভিত্তি করে ব্রিটেন একটা বিরাট এডুকেশন বাণিজ্য বা শিক্ষা বাণিজ্য গড়ে উঠেছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের যারা ছেলেমেয়েরা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন, ভর্তি হওয়ার পর তারা সে অনুযায়ী একটা অফার লেটার দেয়, এবং সেই অফার লেটার দেওয়ার পরে দেখা গেল যে সেই অফার লেটার নিয়ে স্থানীয় দূতাবাসে যখন দরখাস্ত করা হয় তখন ভিসা হয়ে যায় বা ভিসা রিফিউজ হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা গেল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে এই যে অবারিত একটা সুযোগ দেওয়া হয়েছে অফার লেটার দেওয়ার, এটার জন্য সেখানকার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদেরকে একটা নিয়ম করে দিয়েছে। সে নিয়ম হলো যে তারা যে সকল ছাত্র ছাত্রীদেরকে সেই ভর্তির জন্য অফার লেটার পাঠাবে, তারা যদি সেই গণহারে রিফিউজ হতে থাকে, সম্ভবত এটির সংখ্যা 5%, অর্থাৎ এই বছর ব্রিটেনের কোনো একটি বিশ্ববিদ্যালয় 100 জন ছাত্র ভর্তি করানোর জন্য অফার লেটার পাঠালো, এর মধ্যে যদি 5 জনের সেই ভিসার দরখাস্ত বাতিল হয়ে যায় তাহলে এটা মোটামুটি সহনীয়। কিন্তু যদি খুব বেশি ভিসার সেই আবেদন প্রত্যাখ্যান হয় এবং 5%-এর বেশি হয়, 10%, 20%, তখন সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে সুযোগ, আন্তর্জাতিক ছাত্র ভর্তি করার যে সুযোগ, সেটি নষ্ট হয়ে যায়। সাম্প্রতিক সময়ে যেটি দেখা গিয়েছে যে ওই 9টি বিশ্ববিদ্যালয়ের যে সকল যে বিদেশি ছাত্র ভর্তি করার যে তারা অফার লেটার দিয়েছিল, সেই অফার লেটারগুলোর মধ্যে 22% রিফিউজ হয়েছে, এবং তার সবগুলোই বাংলাদেশের। ইট মিনস যে ধরুন ওই বিশ্ববিদ্যালয় যদি সারা দুনিয়া থেকে 100 জন সেই ছাত্রছাত্রী তারা ভর্তি করানোর জন্য অফার লেটার দিয়ে থাকে, তো সেই অফার লেটারগুলোর মধ্যে 22টি অফার লেটার বাদ হয়ে গেছে, এবং এই 22টি অফার লেটারগুলোর মধ্যে আবার সবগুলি বাংলাদেশের। ফলে কেবলমাত্র বাংলাদেশের জন্য তাদের এই যে একটা বিরাট সুযোগ, আন্তর্জাতিক ছাত্র ভর্তি করানোর যে সুযোগ, তার সঙ্গে সঙ্গে তাদের ক্রেডিবিলিটি অ্যান্ড ক্রেডেনশিয়ালিটি, এটি মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। এর জন্য এই 9টি বিশ্ববিদ্যালয় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে তারা আর বাংলাদেশের ছাত্র ভর্তি করাবে না। এখন এই যে বাংলাদেশের ছাত্র ভর্তি না করানোর যে 9টি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, একই সিদ্ধান্ত ওই বিশ্ববিদ্যালয়গুলো নিয়েছে পাকিস্তানি ছাত্রদের ক্ষেত্রে। এর কারণ হলো ব্রিটেন এখন পাকিস্তানের ছাত্রদেরকেও ভিসা দিচ্ছে না। তো ইংল্যান্ডে শত শত বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়ে, অনেকে স্কলারশিপ নিয়ে যান, অনেকে সেখানে নিজেদের অর্থায়নে পড়েন, বিশেষ করে যাদের ইউকেতে আত্মীয় স্বজন আছেন বা বাংলাদেশে যারা টাকাওয়ালা, ধনসম্পদ যাদের অনেক রয়েছে, কিংবা যারা খুব ভালো ছাত্র, ভীষণ রকম ভালো ছাত্র, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়ার যাদের স্বপ্ন, কিংস কলেজে পড়ার যাদের স্বপ্ন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার যাদের স্বপ্ন, তো এই স্বপ্ন পূরণের জন্য তারা জীবন বাজি রাখতে প্রস্তুত। এই 9টি বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিল, এটি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নেয় এবং তার প্রেক্ষিতে যদি পুরো ব্রিটেনে বাংলাদেশি ছাত্রদের ভর্তির যে বিষয়টি এটি ঝুলে যায়, তাহলে এর চাইতে আর অবমাননাকর কিছু হতে পারে না। গত 14 মাস ধরে আমাদের পাসপোর্টের যে করুণ দশা, এটি কেবলমাত্র ভুক্তভোগী যারা তারা বলতে পারবেন, যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন, বলতে গেলে মাসে কয়েকবার করে। তো সেই সকল পাসপোর্টও এখন অনেক দেশ রীতিমতো ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে। এর ফলে ব্যবসা বাণিজ্য তো মানে বন্ধ হচ্ছে, সারা পৃথিবীর যে দুয়ার বা সারা পৃথিবীর যে দরজা, এটি ক্রমশ বাঙালিদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং যে সকল দেশে আমরা অহরহ যাই, ভারতের সাথে আমাদের ভিসা এখন নাই বললেই চলে। এর বাইরে সিঙ্গাপুরে খুব ঘন ঘন মানুষ, আমাদের দেশের মানুষ যাতায়াত করতে, মালয়েশিয়া,
ব্যাংকক মানে থাইল্যান্ড, এরপর মালদ্বীপ, শ্রীলঙ্কা, এ সকল দেশে খুব অহরহ আমাদের যাতায়াত হতো। তো সেই সকল দেশে আমাদের এখন যে বিদেশ গমন, এটা মারাত্মকভাবে কমে গিয়েছে। কয়েকটি দেশ আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিত। যারা বাংলাদেশ থেকে যেত, ভিসা দরকার হতো না, এয়ারপোর্টে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিলে তারা অন অ্যারাইভাল ভিসা পেতেন। যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়ার বালি যে ডেনপাসার এয়ারপোর্ট রয়েছে সেখানে, জাকার্তা নয়, বালি। তো এরকম আরও অনেকগুলো দেশ আছে যেখানে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হতো। এখন বলতে গেলে সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশি পাসপোর্টের যে একটা আন্তর্জাতিক র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিংয়েও এই গত 14 মাসে বাংলাদেশের পাসপোর্টের এত অবনতি হয়েছে, এখন আমি ঠিক একজ্যাক্টলি, আমার কাছে যেহেতু তথ্য নেই, আমি বলতে পারবো না যে রুয়ান্ডা, ইরিত্রিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মান আমাদের চেয়ে উপরে, কাছাকাছি না নিচে। আমরা এখন ঠিক সেই পর্যায়ে চলে গেছি। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে গ্লোবাল র্যাঙ্কিং এখন সম্ভবত 146 নম্বরে আমরা আছি। একজ্যাক্টলি তথ্যটা আপনারা দেখে নেবেন। তো যেটা বলছিলাম যে হঠাৎ করে আমাদের এই নতুন সরকার ক্ষমতা আসার পর আমাদের এই দুরবস্থা হলো কেন? আমাদের তো এরকম হওয়ার কথা নয়। আমাদের তো ইউরোপে অবারিত দ্বার হওয়ার কথা। আমেরিকার মানে নো ভিসা রিকোয়ার্ড, বাঙালিদের জন্য আমেরিকার দরজা খুলে যাওয়ার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। কাতার, তারপরে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, সুইডেন, মানে নরওয়েজিয়ান যে কোম্পানিগুলো রয়েছে, মানে কান্ট্রিগুলো রয়েছেন, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছেন, সেখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই তার যে কোম্পানি, গ্রামীণ ফোনের যে যারা ওখানকার এজেন্ট বা প্রিন্সিপাল, তো তাদের যে দাপট ওই সকল অঞ্চলে, সেই দাপটের ফলে মানে টেলিনর কোম্পানি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে অত্যন্ত শক্তিশালী। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, লুক্সেমবার্গ, এই দেশগুলোতে। তো সেখানে আমাদের তো ভিসাই দরকার পড়বে না। সবাই বলবে যে বাঙালি যারা লোকজন আছে নিয়ে আসো সেখানে। এবং একটা সময় আমি সুইডেনে অনেক দিন ছিলাম। তো সেখানে দেখেছি যে ওরা ওদের রাষ্ট্রের একটা মানে যাকে বলা হয়, ওরা মনে করে যেটা তাদের একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং পৃথিবীর উপর তাদের একটা দায়িত্ব। তারা একটা নতুন জিনিস বের করেছে যে আমাদের এই পৃথিবীতে, প্ল্যানেটে যে শিশু জন্ম নেয়, সেই শিশু জন্ম নেওয়ার জন্য সারা পৃথিবীর লোকজন দৌড়ে ডাক্তারের কাছে চলে যায়। তো তারা মনে করে যে, তারা এটা গবেষণা করে বের করেছে যে একজন শিশুর জন্মগ্রহণ মানে একটা মেয়ের প্রেগন্যান্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এর 99% কাজ করেন একজন ধাত্রী। তো একজন ধাত্রী, আমরা যেটাকে গ্রামাঞ্চলে দাইমা বলি, তো সেই ধাত্রী, আমাদের বাংলাদেশের নার্স এবং ধাত্রী কিন্তু আলাদা, যেটাকে মিডওয়াইফ বলে। তো সেই ধাত্রীদেরকে সুইডেন বিনা পয়সায় তারা ট্রেনিং দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এই ট্রেনিং দেওয়ার জন্য তারা লোক খুঁজে পাচ্ছে না। তা আমি যখন সুইডেনে ছিলাম তখন এই বিষয়টা নিয়ে মূলত আমার ওখানে একটা ফেলোশিপ হয়েছে, সেটা সেফ প্রেগন্যান্সির উপরে। তখন এই ধরনের কাজ যে প্রতিষ্ঠান করে, মামা মিয়া নামক একটি প্রতিষ্ঠান, যারা সুইডিশ সরকারের অর্থায়নে মানে এই ধাত্রীদেরকে, মিডওয়াইফদেরকে তারা ট্রেনিং দেয়। তো তারা বললো যে আমরা বাংলাদেশ থেকে তোমরা যদি দিতে পারো তাহলে বাংলাদেশে আমরা ইনস্টিটিউশন করব, এবং আমরা প্রতি বছর অন্তত 2 লাখ মিডওয়াইফ, আবার বলছি 2 লাখ মিডওয়াইফ আমরা ওখান থেকে ট্রেনিং দিয়ে এনে ইউরোপের বিভিন্ন দেশে আমরা তাদেরকে নিয়োগ দিতে পারবো, যাদের ইয়ারলি স্যালারি হবে অ্যাটলিস্ট 1.5 লাখ ইউরো, 12 মাসের জন্য 1.5 লাখ ইউরো। মানে আমার মাথা খারাপ হয়ে গেছিল এই কথা শুনে, যে এত বড় একটা সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি ফিরে আসার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ থেকে সেই দূরে, এরপরে 2014 সনে ইলেকশন না করার কারণে
আমি আসলে এই জিনিসটা বাস্তবায়ন করতে পারিনি। তো যদি আমি আসলে রাজনীতিতে থাকতাম, আমি এই জিনিসটি করতে পারতাম সুইডিশ গভর্নমেন্টের সাথে ওই কোঅপারেশন করে। এখানে সুইডিশ যে বাংলাদেশে রাষ্ট্রদূত রয়েছেন বা এখানে যে দূতাবাস রয়েছেন, তারা এই ব্যাপারে একেবারে উদার, এত উদার যেটা বলার মতো নয়। তো সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস, যেহেতু সুইডেনের সাথে ঐতিহ্যগতভাবে তার একটা ভালো সম্পর্ক হবে, এ কারণ হলো টেলিনরকে তারা তাদের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে মনে করে সুইডেন, যদিও এটা নরওয়ের প্রতিষ্ঠানও না। এটা টেলিনর মূলত সম্ভবত ডেনমার্কের একটি প্রতিষ্ঠান। তো এনিওয়ে, এখন সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইডেনে এত সুযোগ রয়েছে, নরওয়েতে এত সুযোগ সুবিধা রয়েছে, তারপরে ডেনমার্কে তো অবারিত। ডেনমার্কে যে কত সুযোগ রয়েছে এটা বলার মতো নয়। ইউরোপের যে বড় বড় কোম্পানিগুলো, এসব কিন্তু ডেনমার্কের। তো সেই দিক থেকে সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে না হয়ে উল্টো এখন আমাদের জন্য যে সকল দরজা খোলা ছিল আওয়ামী লীগ জমানাতে 15 বছর ধরে আমরা বুক ফুলিয়ে ফুলিয়ে চলতাম, আমরা যে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, এখন সেই শ্রীলঙ্কা আমাদের টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং একই সঙ্গে এখন বলছে আমাদের দেশে যদি তোমরা আসো, এসে আর যাবা না, এই জন্য তোমাদেরকে আমরা আর ভিসা দেব না। এই যে অপমান, এই অপমান কল্পনাই করা যায় না। কেন এরকম হলো? এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের দেশের ধনিক সম্প্রদায়, তারা তাদের ছেলে মেয়েদেরকে সাধারণত ইংরেজি মাধ্যমে পড়ান। তাদের একটা উদ্দেশ্য থাকে ছেলে মেয়েকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন। কিন্তু এ লেভেল করার পরে বা ও লেভেল করার পরে সাধারণত আমাদের যে ধনাঢ্য শ্রেণী, তারা যে বিদেশে পাঠায়, যারা এই টোটাল সোসাইটিকে বাঁচিয়ে রাখে। তো এই মানুষগুলোর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যাবে, তাদের মধ্যে একটা অপমান বোধ কাজ করবে যে টাকা পয়সা রোজগার করে লাভ কি, তারপরে যেখানে সম্মান নেই, মর্যাদা নেই, এই অর্থ দিয়ে কি হবে। ফলে যে যার অবস্থানে কিন্তু কাজকর্ম বন্ধ করে দেবে এবং এটি আমাদের যে ন্যাশনাল গ্রোথ, জাতীয় অগ্রগতি, এটি থেমে যাবে। এখন এই যে কাজগুলো হচ্ছে, এটাই কূটনৈতিক অদক্ষতা কিংবা আসলে ত্রুটিটা কোন জায়গাটাতে, এটা কেন সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন তারা বুঝতে পারছে না। এখানে মিস্টার তৌহিদ আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন ঝানু কূটনীতিবিদ এবং অতীতে যারা পলিটিক্যাল সেই পররাষ্ট্রমন্ত্রী এসছেন, তাদের চাইতে মিস্টার তৌহিদের আরও ভালো করার কথা। 2 নম্বর হলো যে অতীতে যারাই প্রধানমন্ত্রী হয়েছেন, 91 থেকে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, শিক্ষা দীক্ষায়, আন্তর্জাতিক কানেকশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিঃসন্দেহে একজন অনন্য ব্যক্তিত্ব। কিন্তু তারপরে কেন আমাদের এইভাবে ভিসা বিপর্যয় হচ্ছে এবং ক্রমশ পাসপোর্টের যে মান, এটা মারাত্মকভাবে কমে যাচ্ছে। আমি কারো সমালোচনা করছি না, কিন্তু হতাশা ব্যক্ত করছি। আমি খুব আশাবাদী যে আমাদের যে সরকার, সেই সরকার বিষয়টি খুব, যাকে বলা হয়, সিরিয়াসলি দেখবেন এবং এটি যে 9টা বিশ্ববিদ্যালয়, ব্রিটেন যে 9টি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলে, ব্রিটেনের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার কার্যকর ব্যবস্থা নেবে। আদারওয়াইজ যখন দেবালয়ে আগুন লাগবে, তখন কিন্তু জনপদ আর স্বাভাবিক থাকবে না। ব্রিটেনের মতো একটা রাষ্ট্র দিয়ে যদি এই দুর্গতি শুরু হয় এবং তাও আবার বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে আর মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে যাদেরকে রাগিয়ে দিয়েছেন, তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। বাংলাদেশে চোখ পাকিয়ে, আঙুল উঁচিয়ে,
হুমকি দিয়ে কথা বলে বলে একেবারে ভয় লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গত 15 মাসে যে রাজনৈতিক নেতা কিংবা যে টক শো তারকা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি নির্বাচনী এলাকায় গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের তোড়ে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই তিনি বিরাট জনপ্রিয় নেতা, টক শোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন, ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন, এর মুখ ভেঙে দেবেন, ওর নাক গুড়িয়ে দেবেন, 16ই ডিসেম্বর মানেন না, নতুন 16ই ডিসেম্বর খুঁজছেন তিনি, মানে যখন যা ইচ্ছা, মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সোনা তৈরি করেছিলেন, ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে। তিনি বলছেন ছাত্রদল, তো ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, সেটুকুও তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে, ভয়ে, আতঙ্কে কিংবা অপমানে। আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমার কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? দেখেন, এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন, ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে টক শোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না। মানে ডিসেম্বর আসছিল, এ সময় তার কত কিছু বলার, বিজয় দিবস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে। ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও, মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও। তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে, মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে। তো ওই সব বিষয়ে কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে, মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা, নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না, এসব নিয়ে যত আলোচনা হয়েছে, রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন, ভীষণ রাগী, মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপড়ে ফেলে দেবেন, সেই পার্সোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেখেন, এখন ডিসেম্বর শুরু না হতে হতেই এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুজন উপদেষ্টা গেছেন। সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন, নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গেছেন, কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফুয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল, কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান নদের উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয়রা চাঁদা দাবি করছে। সাথে সাথে মানে চাঁদাবাজ বলে উঠেছেন, মানে চাঁদা চাইছে বলা মাত্র ছাত্রদলের ওখানকার লোকজন চরম রেগে গেছেন, খেপে গেছেন। ছাত্রদল বিএনপির লোকজন তারা নাকি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছেন। তখন আসাদুজ্জামান তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং বিএনপি নেতাকর্মীরা সে সময় ভুয়া ভুয়া সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ফুয়াদ খুব রেগে গেছেন, পুলিশ কেন এই ভুয়া ভুয়া স্লোগান দানকারীদের উপরে অ্যাকশন নিল না। তিনি বলেছেন
পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই ফুয়াদেরা 2024-এর আগস্ট থেকে বলে আসছেন যে মানুষের ক্ষোভ উঠলে মানুষ বাড়িতে আগুন দিতে পারবে, বাড়ি ভাঙচুর করতে পারবে, 3 রাত 2 দিন ধরে ভাঙতে পারবে, একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে, মানে কোনো দোষর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে, দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন কর্মকর্তাকে বদলি করতে হবে কিংবা তাকে এখনই হত্যা মামলা দিতে হবে। মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণে যেমন ইচ্ছা কাজ করে গেছেন। একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব জায়েজ হয়েছে 2024-এর আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতেই। কিন্তু এখন ভুয়া স্লোগানও তার গায়ে এমন ভাবে বিচ্ছে যে তিনি মানে মুহূর্ত মাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না, নেতা কর্মীদের নিয়ে কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো। মানে তার গায়ে যেসব মার আসতে পারতো সেগুলো তার নেতা কর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেব, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। ফুয়াদের মুশকিল হয়েছে এই যে নির্বাচনী এলাকায় গিয়ে তিনি হাজির হয়েছেন, এই নির্বাচনী এলাকায় তিনি 20 বছরের মধ্যে যান নাই। এবছরেরই ঈদের সময় এ খবর হয়েছে যে জনকণ্ঠ পত্রিকায় যে 20 বছর পর নিজ গ্রামে ঈদ করবেন ব্যারিস্টার ফুয়াদ। 20 বছর ধরে কেন নিজ গ্রামে যেতে পারেন নাই? মানে তার মানে ওই এলাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই, অথচ এখন গিয়ে তিনি ব্রিজ উদ্বোধন করতে চলে যাচ্ছেন সরকারের মন্ত্রীদের সঙ্গে এবং গিয়ে বলছেন স্থানীয়রা চাঁদাবাজি করছে এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা বলছেন এলাকায় যেই উন্নয়ন কাজই নাকি এখন হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ দাবি করছেন সেসব উন্নয়ন কাজ তিনি ঘটিয়েছেন। আসলে এদের পেছনে শক্তিটা যে কে? এই এবি পার্টি এক রহস্যময় পার্টি। এবি পার্টি তো আসলে জামায়াতে ইসলামীর মানে অনুসারীদের নিয়ে এবং তার নেতা কর্মীদের নিয়ে গঠিত হলো। 2020 সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তারা বেরিয়ে এসে গঠন করলেন এই এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদরা কোথায় ছিলেন 2024-এর 5ই আগস্টের আগে? বলুন তো, যারা সারাক্ষণ প্রশ্ন তোলেন 17 বছর কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, এরা কোথায় ছিলেন? এই যে এখন এসে এরা টেলিভিশন স্টুডিও, টক শো, আলোচনা অনুষ্ঠান দখল করে যাচ্ছে তাই রকমের রাগ দেখিয়ে, ক্ষোভ দেখিয়ে যে কাউকে যে কোনো পজিশনের মানুষকে অপমান করে কথা বলে তারা ভাবছেন তারা রাজ্য জয় করেছেন। আসলে তো নির্বাচনী এলাকায় গিয়ে দুটো ভুয়া স্লোগানের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন এতটুকু রাজনৈতিক সততাও নাই। তাসনিম জারা কালকে একেবারে আর্তনাদ করে উঠেছেন। তিনি মানে কাঁদতে কাঁদতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন এ খুব অন্যায়, এমন অন্যায় মেনে নেওয়া যায় না। ফুয়াদ ভাইয়ের ওপর এই হামলা, অথচ আবারও মনে করাই কোনো হামলা হয়নি। ফুয়াদ ভাইকে শুধুমাত্র ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। তবে ডক্টর তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাস থেকে জানলাম এর পাশাপাশি ফুয়াদকে ফুয়াদ ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, জুতা মারো তালে তালে, এসব স্লোগানও বোধহয় দেওয়া হয়েছে। কারণ তাসনিম জারা লিখছেন বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল নাও থাকতে পারে, তবে দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে, কিন্তু প্রার্থী যখন নিজের এলাকায় যান তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। আমি দেখলাম আমার ফেসবুকে প্রচুর মানুষজন হু হু করে কাঁদছিলেন।
তাসনিম জারার এই স্ট্যাটাস দেখে। কারণ তাসনিম জারা আমাদের কাছে সেই কোভিডের আগে পরের সময় থেকে একজন তরুণ ডাক্তার, যিনি ভীষণ গুছিয়ে পেট ব্যথা হলে কি করবেন, পেট খারাপ হলে কি করবেন, ওজন কমালে কি করবেন, নানা রকম দুর্বলতা থাকলে কি করবেন, এরকম নানা বিষয়ে যিনি পরামর্শ দিয়ে আসতেন। এবং আমরা জানতাম তিনি বিদেশের প্রতিষ্ঠানে, খুবই নামকরা প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা তাকে নিয়ে গর্বিত হতাম। তিনি যখন স্বামী সহ হঠাৎ করে, মানে তাকেও আমরা কিন্তু 5ই আগস্টের আগে কোনোদিন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য রাখতে প্রকাশ্যে দেখি নাই। তো এমন একজন ব্যক্তি স্বামী সহ বিদেশের নাকি একেবারে নিরাপদ জীবন ছেড়ে তিনি এসে সরাসরি জাতীয় নাগরিক পার্টিতে ঢুকলেন, এবং তখনই কথা ছড়িয়ে পড়লো যে এই তাসনিম জারা তো স্বাস্থ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কারণ বুঝতে তো বাকি থাকে না, কারো ব্যাপক নিশ্চয়তা না পেলে হঠাৎ করে তো আর তাসনিম জারার স্বামী টুপ করে এসে জাতীয় নাগরিক পার্টির এত উচ্চ পদে আসীন হন না। তো সেই না তাসনিম জারা, যারা কিনা যাদের পুরো রাজনৈতিক ভিত্তিটা গড়ে উঠেছে মববাজির ওপর, এখন তিনি বলছেন একদম ঠিক নয় যে মুখে এ ধরনের স্লোগান দিলেও ভীষণ অপমান হয়, এসব অপমানজনক স্লোগান দেওয়া একদম ঠিক হবে না। এই রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না, কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়। মানে আসলে আবেগ ধরে রাখা যায় না। তাসনিম জারার এমন কথা শুনলে গায়ের জোরের নয়, যুক্তির রাজনীতির জন্য তাদের এই যে তাড়না, এটা শুনলে আসলেই আবেগ ধরে রাখা যায় না। আসলে এখন যখন নির্বাচনী এলাকায় যেতে হবে, তাসনিম জারা জানেন ঢাকা 9 আসনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশা করছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ঢাকা 11-তে নাহিদ ইসলাম আশা করছিলেন, ঢাকা 9-এ তাসনিম জারা আশা করছিলেন, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি আশা করছিলেন যে তারা বিএনপির সঙ্গে একটা রাজনৈতিক জোটে যেতে পারবেন এবং তার ফলে তারাই হবেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী নিজ নিজ আসনের। বৃহস্পতিবার দিন ঢাকার আসনগুলোতে